তাদের ছাড়া কেমনে থাকবে সে? কিন্তু তাকে থাকতে হবে, মা বাবার স্বপ্ন পূরণের জন্য হলেও। সে একবার অবাক হলো তার বড় মামা ইনকিয়াত আনাস চৌধুরীর কথায়। সে আজ তার হয়ে কথা বলল। আহা না, থামো তোমরা। আর কলি, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? কোথায় কি বলতে হয় সেটা কি এখনো জানো না তুমি? উনি মেয়ে মানুষ, তার এতটা সাহস নেই যে ডিরেক্ট তর্জনকে কিডন্যাপ করবে। ও এমন করবেও না, সেটা বিশ্বাস। এটা এমন কেউ করছে যার সদিস আমরা কখনো পাই কি না সন্দেহ আছে। তাহলে কি করব বাবা? তর্জনকে তো আমাদের খুঁজে বের করতে হবে। ডিসি মামুনকে কল করে এখানে আসতে বলো ইমিডিয়েটলি। এখন আমরা ওনার সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। ওকে। সবাই এখানে বসে থাকলে কি হবে? সবটা সৃষ্টিকতার উপরে ছেড়ে দাও। যাও সকলে নিজেদের কাজ করে গিয়ে। আনাজ চৌধুরীর কথায় যে যার কাজে চলে গেল। অনিমাও চলে এলো রান্নাঘরে। তার এখন অনেক কাজ করা বাকি, এসব ভাবলে হবে না তার। তাই কাজে মন দিল সে। কিন্তু ফোনে মেসেজের শব্দে চোখ ঘুরালো সেদিকে। মেসেজ ওপেন করতে বড় ধরনের একটা শক খেলো সে। কি দেখছে সে এটা? ভয়ে অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠলো তার। ভয় বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। প্রিয় ফুলপরি, কেমন আছো? ভালো আছো কিংবা খারাপ? খারাপ থাকারই কথা, কেননা চৌধুরী বাড়ির মেজ ছেলে নিখোঁজ বলে। যাই হোক, সেটা আমিই করলাম। কেন জানো? তাকে আমার প্রেয়সী ফুলপরিকে অসম্মান করার সাহস কে দিল সেটা জানতে আর বোঝাতে যে আমার ফুলপরির দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নেব কত নিষ্ঠুরতার সাথে। কজ অনিমা মেহেরুবা ইজ মাই পার্সোনাল প্রপার্টি, শি ইজ অনলি মাইন। তার প্রাপ্য শাস্তি পেয়ে সে আবার চৌধুরী বাড়িতে ফিরবে, তবে সে তার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং নিয়েই সেই বাড়িতে প্রবেশ করবে। বাই, সি ইউ সুন ডিয়ার ফুলপরি। মেসেজ পড়া শেষে চোখ তুলবে এমন সময় কেউ একজন এসে ফোনটা হাত থেকে নিয়ে নিল তার। সে তাকাতে আরেক দফা ভয় পেল সে। তাহলে কি সবাই আবারও তাকে ভুল বুঝবে? ছোট মামা মামিও কি তাকে ভুল বুঝবে তাহলে? ভয়ার্ত চোখে সামনের মানুষটির দিকে তাকালো অনিমা। ভয়ে বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। কারণ সামনে তার বড় মামি কলি বেগম রক্তচক্ষু নিয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যে কোনো মুহূর্তে যেন ঝড় বয়ে দিতে পারেন অনিমার উপর। এ বাড়িতে সবচেয়ে বেশি ভয়ানক ব্যক্তি আর কেউ থাকলে সে একমাত্র এই কলি বেগম। যে কোনো কিছুকে তিল থেকে তাল বানিয়ে ছাড়তে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না কিছুতেই। তারই ভাবনার মাঝে ছেদ পড়লো যখন তার বড় মামি ফোনটা চেয়ারে ঠাস করে রেখে কর্কশ কণ্ঠে বলে উঠল, কাজকর্ম ছেড়ে দিয়ে মোবাইল চালানো হচ্ছে তাই না নবাবজাদি? ঘরের কাজগুলো কে করবে শুনি? তোর মরা মা, সে তো গত হয়েছে, তাও আমাদের ঘাড়ে তোকে চাপিয়ে দিয়ে। মায়ের সম্পর্কে কটূক্তি শুনে ঘৃণায় দুপোটা অবদ্ধ জল চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেললো অনিমা। তাকে গালি দিক তাতে কিচ্ছু যায় আসে না তার, কিন্তু কথায় কথায় তার মাকে কেন টেনে আনে এই মহিলা সেটাই বোঝে না অনিমা। তাদের কোন ধানে যে মা মই দিয়েছিল সেটাই জানে না অনিমা। অনিমাকে ভাবান্তর হতে দেখে কলি বেগম আবারও তেরা কণ্ঠে বলে উঠলেন, দুপুরের আগে কাজ সবটুকু যেন শেষ হয়, না হলে আজ তোর দুপুরের খাওয়া বন্ধ বলে দিলাম। তাদের কথার মাঝে এসে উপস্থিত হলো তুরানের সদ্য বিবাহিতা স্ত্রী ফারিহা। সে এসে দেখলো তুরানের মা অনিমাকে যা নয় তা বলে গালি দিচ্ছে। তাতে তাসফির ভীষণ খারাপ লাগলো। এই বাড়িতে আসার পর থেকে সে দেখেই চললো কিভাবে অনিমাকে তার শ্বশুর শাশুড়ি আর দেবর ও তুরানের চাচাতো বোন তন্নি মিলে হেনস্থা করে। তাতে তার বেশ মায়া লাগে অনিমার প্রতি। সেও জেনেছিল তার স্বামীর সাথে অনিমার সম্পর্ক ছিল। তাতে তার কিছুই যায় আসে না, কারণ এমন সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। যাই হোক, সে বুঝতে পারছে এখন তার শাশুড়িকে কিছু একটা বলে না থামালে তিনি অনিমার গায়ে হাত পর্যন্ত তুলতে পারেন। তাই ফারিহা বলে উঠল, মা, আপনাকে বাবা ডাকছে, আপনি বরং ওই দিকটাই যান, আমি আছি এখানে। কলি বেগম তাকে দেখলো তার ছেলের বউ সামনে দাঁড়িয়ে, তাই সে চুপ হয়ে গেল। গেলাম আমি বলে মুখ বেঁকিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো সে। আচ্ছা, ছোট্ট স্বরে জবাব দিল অনিমা। এ আর নতুন কি, প্রতিদিনই তো এমন কটু কথা শুনতে হয় তার। তাই সয়ে গেছে, কিন্তু মনকে সান্ত্বনা দিল যে অল্পের জন্য সে বেঁচে গেল, না হলে বাড়িতে এতক্ষণে কাল বৈশাখীর তুফান বয়ে যেত। ফারিহা অনিমার কাছে গিয়ে তার থুতনি ধরে মাথাটা উপরে তুলে বলল, অনু পাখির কি মন খারাপ? না ফারু আপু, আই এম ওকে, নিম্নস্বরে উত্তর দিল অনিমা। বিয়ের পর থেকে অনিমার প্রতি যত্নশীল ফারিহা। সে আদর করে অনু পাখি বলে ডাকে অনিমাকে, কারণ অনিমা তার চেয়ে বছরখানিক ছোট হবে বলে। তাহলে মাথা নিচু করে আছো যে? ফারুককে বলা যাবে নাকি? আসলে মাম্মামকে নিয়ে কিছু বললে। অনিমার কথা কেড়ে নিয়ে ফারিহা বলে উঠল, শোনো বনুজ, এই নিয়ে মন খারাপ করবে না একদম। তোমাকে যে বড় হতে হবে, তোমাকে এমন কথা বলে অনেকেই তোমার মনোবল ভেঙে দিতে চাইবে, আর তোমার কিন্তু এসব কথাতেই আপন সঙ্গী হিসেবে নিতে হবে, তবেই না তুমি সাকসেস হবে। কি মানবে তো তোমার আপুর কথা? আর শোনো, তুমি যেহেতু আমার ছোট, তাই বলি তোমাকে আমি তুই বলেই ডাকবো। রাগ করবে তুমি? না ফারু আপু, তুমি আমার একমাত্র আপুই, তাই তুমি আমাকে তুই বলেই ডাকবে। তাতে আমি রাগ করব? প্রশ্নই আসে না।
বলে মন ভোলানো মুচকি হাসিটা দিল। ফারিহা এক ধ্যানে অনিমার হাসিটার দিকে তাকিয়ে রইল। অনিমা ফারিহাকে ধাক্কা দিয়ে ধ্যান ভাঙলো। আপুই, কি দেখছো অমন করে? তোর মিষ্টি হাসিটা, সত্যি আমি মেয়ে হয়ে কিন্তু এখনই হাসির প্রেমে পড়ে গেলাম যে। ভ্রু নাচিয়ে কথাটা বলতেই লজ্জায় লাল হয়ে গেল অনিমার মুখ। সে থ্যাত আপুই, তুমিও না। লজ্জা পেতে হবে না তো, চল কাজটা সেরে নিই দুজন একসাথে। বলে অনিমাকে সাহায্যের জন্য কাজে হাত লাগিয়ে দিল। আপুই, আমি পারবো, তুমি বরং। ফারিহা অনিমার কথা রেগে গেল। খানিক রেগে উত্তর দিল, অনু, নো এক্সকিউজ, আমি আজ থেকেই তোর সাথে কাজ করব। আর বোন হয়ে বোনের কাজে হেল্প করলে দোষের কিছু না। নেক্সট টাইম এমন কথা কখনো বলবি না, ওকে? অনিমা ফারিহার কথার প্রত্যুত্তরে মাথাটা ওপর নিচ করলো, যার মানে সে আর কিছু বলবে না। ফারিহা মুচকি এসে কাজে মন দিল। বল, কি কারণে আমার ফুলপরীকে এতটা অপমান করেছিলি সেদিন তোর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে? অ্যান্সার মি, ড্যাম ইট। আসলে আমি করতে চাইনি, পরিস্থিতি এমন ছিল বলে করেছি। আর ওকে আমি আমার ভাইয়ের সাথে দেখতে পারতাম না। হোয়াই, কি ক্ষতি করেছিল সে তোর? বলে মুখ বরাবর একটা পাঞ্চ মারল রুদ্ধ। বলছি আসলে আমি অনিমাকে পছন্দ করতাম, তাই। তাচ্ছিল্যের হাসি হাসলো রুদ্ধ। পছন্দ করতি? তাহলে অপমান করলি কেন? বলেই ননস্টপ মারা শুরু করে দিল। এমনভাবে মারছে যে সে প্রতি উত্তরে গগন বিদারী চিৎকার করে চলেছে। আবারও বলে উঠল, তোকে আজ জানে মারলাম না, কজ তোকে আরো একটা সুযোগ দিলাম। ফুলপরি দিকে তাকাতে 100 বার ভাববি। হি ইজ অনলি মাই, গট ইট। অবশেষে বেশ কিছুক্ষণ পর থামলো রুদ্ধ। তুর্জনের শরীর অসাড় হয়ে এলো। শরীরের প্রতিটা কোণা থেকে রক্ত ঝরে পড়ছে। এমন রক্তাক্ত অবস্থা করেছে যে তাকে চেনাই যাচ্ছে না সহজে। রুদ্ধ তার গার্ডসদের অর্ডার দিল মধ্যরাতেই জানোয়ারটাকে ইনকিয়াত প্যালেসের সামনে ফেলে আসবে। এই অবস্থাতেই উত্তর দেওয়ার আগে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সে। ফুলপরি, এমন একটা সময় আসবে যখন তোমাকে কেউ কিছু বলার আগে 10 বার ভাববে। সেটা খুব শীঘ্রই হবে, কজ তুমি এখন থেকে রুদ্ধ শাহরিয়ারের পার্সোনাল প্রপার্টি হয়ে গেছো। আপন মনেই বলে উঠল রুদ্ধ। সে যত দ্রুত তার বাবার রুমে চলে গেল। তার বাবা ফারদিন শাহরিয়ার এখন বেশ সুস্থ আছেন। তার শরীরে বিষের প্রভাব কাটিয়ে হালকা রেসপন্স করা শুরু করেছে। তার বাবার রুমে এসে দেখলো তার বাবা বিছানায় হেলান দিয়ে বসেছেন। সে তার বাবার রুমে নক করলো। বাবাই, আসবো? অনেকদিন পর ছেলের মুখ থেকে বাবাই ডাকটা শুনে খুশিতে কেঁদে দিলেন ফারদিন শাহরিয়ার। সেই 13 বছর পর আবারও বাবা বলে ডাকলো রুদ্ধ। তিনি দ্রুত রুদ্ধকে মাথা ভিতরে আসার অনুমতি দিলেন। রুদ্ধ এসে তার বাবার পাশে বসলো। তারপর হাতে থাকা খাবারের প্লেটটা তার বাবার সামনে রেখে এক লোকমা এগিয়ে দিল। খাবার শেষ করে সার্ভেন্টদের না ডেকে রুদ্ধই সবটা পরিষ্কার করে এসে বসলো তার বাবার পাশে। তার বাবার হাতে হাত রেখে বলল, বাবাই, আই এম রিয়েলি সরি। আসলে এতদিন ভুলটা জেনে তোমায় দূরে সরিয়ে দিয়েছিলাম। আজ থেকে কখনোই এমন হবে না বাবা, আই প্রমিস বাবাই। ফারদিন শাহরিয়ার নিজের ছেলের হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠলেন, আই নো মাই সান, আমি জান তুমি ঠিকই একদিন তোমার ভুলটা বুঝতে পারবে। আমি জানি না কে তোমার মনে আমার সম্পর্কে এতটা বিষ দিয়েছিল, তবে যাই হোক সে কখনো শান্তিতে থাকতে পারবে না। বাই দ্য ওয়ে, আজ আমি অনেক খুশি। আমিও বাবাই, তবে আমার কানে মিথ্যা বিষ ঢালা অপরাধীটা কে তুমি জানো কি? জানলে হয়তো নিজের কানকেই বিশ্বাস করতে পারবে না। তার আগেই নিজেকে শক্ত করে নাও। ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার। কে সেই ব্যক্তি যে তার সম্পর্কে তার ছেলেকে ভুল বুঝিয়েছিল? তাকে জানতেই হবে। তাই সে নিজেকে সামলিয়ে শক্ত করলো, যেন সেই পরিস্থিতিকে নিজেকে শক্ত রাখা যায়। বলে উঠল, বল রুদ্ধ, আমি জানতে চাই কে সেই কালপ্রিট। রুদ্ধ যার নাম উচ্চারণ করলো তাতে যেন সেই মানুষটির উপর থাকা বিশ্বাসের কাঁটাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। তিনি ভাবতেই পারেনি এমন কাজটা কেউ করবে। নিজের বেস্ট ফ্রেন্ডের এমন অপবাদ কোনো মতেই মেনে নিতে পারছেন না ফারদিন শাহরিয়ার। জাহিদ আলী এত বড় অপবাদ রটিয়ে রুদ্ধকে এতটা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলেছিল, তাও রুদ্ধের ছোটবেলায়, যা এতদিনে রুদ্ধের মনে রাগ আর ঘৃণার রূপ নিয়েছে। তাও অন্যের দোষটাও ফারদিন শাহরিয়ার ঘাড়ে চাপিয়ে দিল জাহিদ। এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে, যাকে এতটা বিশ্বাস করত, সেই আজ তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল। এই ছিল তার নাটকীয় বন্ধুত্ব। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল ফারদিন শাহরিয়ার। রাগের ফলে তার শরীরের প্রতিটা কোষ খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, যেন এই মুহূর্তে জাহিদকে পেলে মাথায় তুলে আছাড় মারবেন। রুদ্ধ টের পেল তার বাবা রেগে আছে। তার রাগ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন তিনি চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করতে জোরে জোরে কয়েকবার শ্বাস নেন। তাই রুদ্ধ তার বাবাকে সেই সুযোগটা দিল। তার বাবা চোখ খুলতেই, বাবা রেগে গেলে তো হবে না, আমাদের এখন কি করা উচিত সেটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, তাও স্ট্রং অ্যান্ড সেফলি। রুদ্ধের বাবা চোখ বন্ধ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। তারপর থমথমে স্বরে জবাব দিল, কি করতে চাও তুমি? আমার তো ইচ্ছে করছে এই বাসটাকে এখনই মাটির তলায় পিষে ফেলতে। কুল ডাউন বাবাই, এত উত্তেজিত হলে কাজের কাজ কিছুই হবে না। সর্বপ্রথম তাকে আমার দেয়া আমাদের বিজনেস প্রপার্টির 1/4 নিয়ে নেওয়া।
তাই বুঝতেই পারছো কি চাই আমি। তবে কি চাও তুমি? রুদ্ধের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালো ফারদিন শাহরিয়ার। সেটা না হয় সেদিন দেখবে। আমার উপর বিশ্বাস আছে তো? রুদ্ধের হাত শক্ত করে ধরে বলে উঠলেন। পূর্ণ বিশ্বাস আছে আমার, তবে ভয় হয় সে যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলে। ডোন্ট ওয়ারি বাবাই, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। এই জাহিদ আলী এখনো ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি, তাই একটু বেশি করছে। আর তোমাকে জাস্ট একটা ড্রামা করতে হবে এতে, তাহলে সবটা কেল্লা ফতে। ওকে মাই সান, সবটাই হবে। বাবা একটা কথা ছিল, জানি না তুমি কথাটা কেমনে নিবা, তবুও বলতে চাই। ফারদিন শাহরিয়ার ছেলের লাজুকতা টের পেয়ে মুচকি হেসে বললেন। অনিমাকে ভালোবাসো? এটা তো আমার ছেলের বউ হিসাবে আমি অনিমাকেই আনবই, চিন্তা করো না রুদ্র। রুদ্ধ হা হয়ে গেল, ভাবতে লাগলো তার বাবাই জানলো কি করে, তার রুমে তো কেউই যেতে পারে না, তাহলে এ তো ভাবাভাবির কিছু নেই, যাও ফ্রেশ হও। ডিনার করে নাও, অনেক রাত হয়েছে।